হ্যালো স্টুডেন্টস, রয়্যাল এডুকেয়ার ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। আমি সোমা রয় চৌধুরী, তোমাদের জিওগ্রাফি ম্যাম। আজ আমি ক্লাস 10-এর অতি উল্লেখযোগ্য কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর তোমাদের সাথে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক। আমাদের জিওগ্রাফিতে যে উল্লেখযোগ্য চ্যাপ্টারগুলো রয়েছে, সেই চ্যাপ্টারে ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। সেখান থেকে বিভিন্ন টপিক ওয়াইজ তোমাদের সাথে অতি সংক্ষিপ্ত প্রশ্নের আলোচনা আমি করব। সেই বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপের যে টপিক আছে বহির্জাত প্রক্রিয়া, সেখানের অতি উল্লেখযোগ্য কিছু সংক্ষিপ্ত প্রশ্ন চলো দেখে নেওয়া যাক। যে সমস্ত ভূমিরূপ প্রক্রিয়া ভূপৃষ্ঠের ওপরে সংঘটিত হয় তা কি নামে পরিচিত? তা বহির্জাত প্রক্রিয়া নামে পরিচিত। তা বহির্জাত প্রক্রিয়া নামে পরিচিত। এখন তোমাদের প্রশ্ন জাগছে মনে যে বহির্জাত প্রক্রিয়া কাকে বলে। ফার্স্ট আমাদের জানতে হবে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া কাকে বলে। ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া যে প্রক্রিয়া দ্বারা ভূমিরূপের নানা পরিবর্তন এবং বিবর্তন ঘটতে দেখা যায় তাকে বলা হয় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। এই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে বহির্জাত এবং অপরটি হলো অন্তর্জাত। তাহলে বহির্জাত প্রক্রিয়া কাকে বলবো? বহির্জাত হলো ভূপৃষ্ঠের উপরিভাগে বিভিন্ন প্রাকৃতিক ঘটনাবলী, সে নদী হতে পারে, বায়ু হতে পারে, হিমবাহ হতে পারে, বিভিন্ন প্রাকৃতিক শক্তির কারণে যখন ভূপৃষ্ঠের উপরিভাগের ভূমিরূপের নানান পরিবর্তন ঘটে তখন তাকে বলা হয় বহির্জাত প্রক্রিয়া। এক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে নদী, বায়ু, হিমবাহ। এই কার্যগুলির মাধ্যমে আমাদের ভূমিরূপের পরিবর্তন ঘটতে দেখা যায়। অন্তর্জাত প্রক্রিয়া যেগুলি ভূ অভ্যন্তরে ক্রিয়া করে, যেমন পাতের চলন। ভূ অভ্যন্তরে যেসব শক্তিগুলি ক্রিয়াশীল হয় তাকে বলা হয় অন্তর্জাত প্রক্রিয়া। তাহলে বহির্জাত প্রক্রিয়া কি সেই সম্পর্কে আমাদের ধারণা হলো। পরের প্রশ্ন, বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস কি? সূর্য বা সৌরশক্তি। সূর্য বা সৌরশক্তি। পৃথিবী পৃষ্ঠে সূর্যের যে উত্তাপ, যে উষ্ণতা, তার প্রভাবে কিন্তু ভূমিরূপের নানান পরিবর্তন ঘটতে দেখা যায়। ভূমিরূপ বিদ্যার জনক কাকে বলা হয়? ভূমিরূপ বিদ্যার জনক বলা হয় জেমস হার্টনকে। পরের প্রশ্ন, আধুনিক ভূমিরূপ বিদ্যার জনক কাকে বলা হয়? আধুনিক ভূমিরূপ বিদ্যার জনক বলা হয় W.M. ডেভিস, যার পুরো নাম হচ্ছে উইলিয়াম মরিস ডেভিস। উইলিয়াম মরিস ডেভিস। গ্রেড কথাটি প্রথম কে ব্যবহার করেন? জি.কে. গিলবার্ট। জি.কে. গিলবার্ট, যার পুরো নাম হচ্ছে গ্রোভ কার্ল গিলবার্ট। গ্রোভ কার্ল গিলবার্ট। পরের প্রশ্ন, গ্রেডেশন বা পর্যায়ন কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? চেম্বারলিন ও স্যালিসব্যারি। ক্ষয়ের শেষ সীমার সাপেক্ষে ভূপৃষ্ঠের সমতলীকরণ পৃষ্ঠ কি নামে পরিচিত? পর্যায়ন। পর্যায়ন। তাহলে পর্যায়ন কাকে বলবো? এটি একটি উঁচু ভূভাগ। অবরোহণ প্রক্রিয়ায় ধীরে ধীরে সেটি ক্ষয়ীভূত হয়েছে।
এবং সেই ক্ষয়ীভূত পদার্থ ধীরে ধীরে এখানে সঞ্চয় হয়েছে। আমরা জানি সঞ্চয় কার্য মানে সেটা আরোহণ। অবরোহণ ও আরোহণের সম্মিলিত প্রভাবে ধীরে ধীরে ভূপৃষ্ঠের সাথে একটি সমতল ভূমিরূপ গঠন করেছে, তার ফলে সেটির নাম হয়েছে পর্যায়ন। অর্থাৎ অবরোহণ এবং আরোহণের সম্মিলিত পর্যায় হচ্ছে পর্যায়ন। নগ্নিভবনের সূত্র: আবহবিকার, ক্ষয়ীভবন, পুঞ্জিত ক্ষয়। আবহবিকার, ক্ষয়ীভবন এবং পুঞ্জিত ক্ষয়, এই তিনটে প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপের পরিবর্তন লক্ষ্য করা যায়, ভূমিরূপের নগ্ন অবস্থা লক্ষ্য করা যায়, ভূমিরূপ শিথিল পালগা হয়ে পড়ে, তাকে বলা হচ্ছে নগ্নিভবন। তাহলে নগ্নিভবনের সূত্র হচ্ছে আবহবিকার, ক্ষয়ীভবন ও পুঞ্জিত ক্ষয়, যার ফলস্বরূপ ভূমিরূপের পরিবর্তন ঘটতে দেখা যায়। ক্ষয়ের শেষ সীমা কোনটি? সমুদ্র জলপৃষ্ঠ। সমুদ্র জলপৃষ্ঠ। শিলা চূর্ণ বিচূর্ণ বিয়োজন হওয়ার পদ্ধতি কি নামে পরিচিত? অ্যান্সার হবে আবহবিকার। আবহবিকারের ফলে শিলা চূর্ণ বিচূর্ণ এবং বিয়োজিত হয়। এরপর ভূপৃষ্ঠের কোনো স্থান ক্ষয়ের ফলে নিচু হয়ে গেলে তা কোন প্রক্রিয়ার অন্তর্ভুক্ত? একটু আগেই বললাম ভূপৃষ্ঠের যে উঁচু ভূভাগ তার ক্ষয় কার্য করলো, ক্ষয় কার্য করার ফলে পর্বতের বা উঁচু ভূভাগের পাদদেশে সঞ্চিত হলো। তাহলে কোনো একটি উঁচু ভূভাগ যখন এতটা ক্ষয় পেল, অর্থাৎ ভূপৃষ্ঠের কোনো স্থান ক্ষয়ের ফলে নিচু হয়ে গেল, এই ভূমিভাগটার উচ্চতা এতটা ছিল, হঠাৎ করে এতটা কমে গেল বিভিন্ন বহির্জাত প্রক্রিয়ার কার্যকরী ভূমিকার ফলে। সেই বহির্জাত প্রক্রিয়ার ফলে যখন ভূমিরূপের এরূপ পরিবর্তন আমরা দেখলাম, ভূপৃষ্ঠের কোনো স্থান ক্ষয়ের ফলে যখন নিচু হয়ে যাচ্ছে, তাকে বলা হচ্ছে অবরোহণ। তাহলে ভূপৃষ্ঠের কোনো স্থান ক্ষয়ের ফলে নিচু হয়ে গেলে তা কোন প্রক্রিয়ার অন্তর্ভুক্ত? অবরোহণ। কোন প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়? অর্থাৎ ধীরে ধীরে এই পাদদেশের যা উচ্চতা ছিল তার তুলনায় এই ক্ষয়ীভূত পদার্থ জমা হওয়ার ফলে এখানকার উচ্চতা বৃদ্ধি পেল। তাহলে যে প্রক্রিয়ায় উচ্চতা বৃদ্ধি পাচ্ছে তাকে বলা হচ্ছে আরোহণ। আরোহণ। ক্ষয়ের শেষ সীমা ধারণার প্রবর্তক কে? জে.ডব্লিউ. পাওয়েল। পাওয়েল। ভূপৃষ্ঠে সর্বাধিক ক্রিয়াশীল বহির্জাত শক্তি কোনটি? বহির্জাত শক্তি বলেছে, তাহলে ভূপৃষ্ঠে সর্বাধিক ক্রিয়াশীল বহির্জাত শক্তি কোনটি? নদীর কার্য। বিভিন্ন ধরনের বহির্জাত প্রক্রিয়া দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তা কি নামে পরিচিত? ভূমিভাগের এই যে অবরোহণ প্রক্রিয়া, আরোহণ প্রক্রিয়ার মাধ্যমে সেই নিচু ভূমিভাগ ধীরে ধীরে উঁচু হচ্ছে, এখানকার উঁচু ভূমিভাগ ধীরে ধীরে নিচু ভূমিভাগে পরিবর্তন হচ্ছে, তাহলে ধীরে ধীরে ভূমিরূপটা একটা পরিবর্তন দেখতে পাবো, যাকে আমরা বলবো পর্যায়ন। এরপর দেখে নেওয়া যাক ক্ষয়কারী শক্তিগুলি ভূপৃষ্ঠের নিচের দিকে যতটা পর্যন্ত ক্ষয় করতে পারে সেই সীমা কি নামে পরিচিত? সেই সীমাকে বলা হয় ক্ষয় সীমা। সেই সীমারেখাকে বলা হচ্ছে ক্ষয় সীমা। অবরোহণ প্রক্রিয়া দ্বারা সৃষ্ট যে কোনো দুটি ভূমিরূপের নাম লেখো। অবরোহণ, তাহলে আমরা দেখলাম অবরোহণ প্রক্রিয়াতে ভূমিভাগের উচ্চতা ধীরে ধীরে হ্রাস পায়, ভূমিভাগের উচ্চতা হ্রাস পাচ্ছে। তাহলে অবরোহণ প্রক্রিয়ার দ্বারা সৃষ্ট যে কোনো দুটি ভূমিরূপ হলো, একটা লিখতে পারি আমরা গিরিখাত ও গৌর। গিরিখাত। গিরিখাত এই ভি আকৃতির ভূমিরূপটি আমরা দেখছি নিম্নক্ষয়ের সাথে সাথে পার্শ্বক্ষয় হচ্ছে। তাহলে আর্দ্র পার্বত্য অঞ্চলে যখন ক্ষয়কার্যের মাধ্যমে কি দেখা যায়, ভূমিরূপের বিভিন্ন পরিবর্তন তথা নিম্নক্ষয়ের সাথে সাথে যখন পার্শ্বক্ষয় লক্ষ্য করব আমরা, তখন তাকে আমরা বলবো ভি আকৃতির ভূমিরূপ, যাকে আমরা গিরিখাত বলতে পারি। গৌর। গৌর আমরা গৌর গৌর আমরা দেখতে পাবো
বায়ুর কার্যের ফলে এই ভূমিরূপটি গঠিত হয়। বিশেষ করে যেখানে বালুরাশিপূর্ণ এলাকা, সেখানে কি হয়, গাছপালা থাকে না, সেই জায়গায় বালুরাশি বিনা বাধায় এক জায়গা থেকে অন্য জায়গায় অনায়াসে উড়ে যায়। তাহলে সেই বালুকাময় এলাকায় কি হবে, যখন বালুরাশি বিনা বাধায় উড়ে আসবে, বিনা বাধায় উড়ে আসার ফলে কি করবে, সজোরে এই যে ভূমিরূপের তলদেশে আঘাত করবে। আঘাত করার ফলে এখানে অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয় হয়ে নিচের পোর্শনটা সরু হয়ে যাবে এবং ওপর দিকটা বেশ অনেকটা জায়গা জুড়ে চওড়া হয়ে দাঁড়িয়ে থাকবে, যাকে বলা হয় গৌর বা গারা। অনেকটা মাশরুমের মতো দেখতে, তাই একে বলা হয় মাশরুম রক। পরের প্রশ্ন দেখে নি, যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলা স্তর নেমে আসে তা কোন প্রক্রিয়ার অন্তর্ভুক্ত? কি বলেছে, যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলা স্তর নেমে আসে তা কোন প্রক্রিয়ার অন্তর্ভুক্ত? পুঞ্জক্ষয়। তাকে বলা হয় পুঞ্জক্ষয়। পুঞ্জিত ক্ষয় নিয়ন্ত্রণকারী প্রধান শক্তি কোনটি? পুঞ্জিত ক্ষয় নিয়ন্ত্রণকারী প্রধান শক্তি হলো মাধ্যাকর্ষণ শক্তি। পরের প্রশ্ন, শিলার উন্মুক্তকরণ কি নামে পরিচিত? একটু আগেই বললাম, নগ্নিভবনের সূত্রটি হলো আবহবিকার প্লাস পুঞ্জিত ক্ষয় প্লাস ক্ষয়ীভবন। এই তিনটি প্রক্রিয়ার মাধ্যমে শিলার উন্মুক্তকরণ হয়, শিলা শিথিল বালগা হয়ে পড়ে, তাকে বলা হবে নগ্নিভবন। এরপর দেখে নি, আরোহণ প্রক্রিয়ার দ্বারা সৃষ্ট যে কোনো দুটি ভূমিরূপের উদাহরণ দাও। আমরা দিতে পারি পলল শঙ্কু ও পলল বেজনী। জেনে নি পলল শঙ্কু ও পলল বেজনী বলতে কি বুঝি। পলল শঙ্কু কাকে বলে? ধরো এখানে বিভিন্ন পাহাড়ের অবস্থান আমরা দেখতে পাচ্ছি, পাহাড়ের অবস্থানের ফলে এই যে পাহাড়গুলো রয়েছে, পাহাড় বা পর্বতের পাদদেশে এই ঢাল বরাবর বিভিন্ন পদার্থগুলি কি কি? নুড়ি, বালি, কাঁকড়, পলি প্রভৃতি কি হবে, পর্বতের পাদদেশে এসে সঞ্চিত হবে। অর্থাৎ পর্বতের পাদদেশে সঞ্চিত হওয়ার ফলে সেই জায়গায় যখন শঙ্কু আকৃতির ভূমিরূপ গঠন করবে, তখন তাকে আমরা বলবো পলল শঙ্কু। মধ্যগতিতে কি দেখা যায়, নদীর কার্যের ফলে মধ্যগতিতে নদীর যে বহন ক্ষমতা সেটা অনেকটা কমে যায়। উচ্চগতিতে যতটা থাকে মধ্যগতিতে তার তুলনায় খানিকটা কমে যায়। তাহলে মধ্যগতিতে এই নুড়ি, বালি, কাঁকড়, পলি প্রভৃতি পদার্থ কি হয়, পর্বতের পাদদেশে এসে সঞ্চিত হয়। সঞ্চিত হয়ে যখন শঙ্কু আকৃতির কোনো ভূমিরূপ গঠন করে, তখন তাকে বলা হয় পলল শঙ্কু। এই পলল শঙ্কু আবার পর্বতের পাদদেশে যখন এরকম হাত পাখার ন্যায় ভূমিরূপ গঠন করবে, তখন তাকে বলা হবে পলল বেজনী। বেজনী শব্দের অর্থ হচ্ছে হাত পাখা। এই পলল শঙ্কুগুলি যখন অনেকগুলি অবস্থান করবে এবং হাত পাখার ন্যায় অবস্থান করবে, তখন তাকে আমরা বলবো পলল বেজনী। পরের প্রশ্ন, আবহবিকার বলতে কি বুঝি? আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন বায়ুমণ্ডলের উষ্ণতা, আর্দ্রতা প্রভৃতি ভূপৃষ্ঠের ওপরে যে শিলাস্তর থাকে, সেই শিলাস্তরের উপর বিভিন্ন প্রভাব বিস্তার করে। সেই শিলাস্তরকে ভৌত প্রক্রিয়ায় চূর্ণ বিচূর্ণ করে এবং রাসায়নিক প্রক্রিয়ায় বিয়োজিত করে, তাকে বলা হয় আবহবিকার। ক্ষয়ীভবন কাকে বলবো? আবহবিকারের ফলে শিলা চূর্ণ বিচূর্ণ হলো যে, সেই শিলা কি হবে, শিলার চূর্ণ বিচূর্ণ হওয়া যে অংশ, সেই অংশ এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হওয়ার যে প্রক্রিয়া, তাকে বলা হয় ক্ষয়ীভবন। তাহলে ক্ষয়ীভবন এক প্রকার গতিশীল প্রক্রিয়া। ক্ষয়ীভবন এক প্রকার গতিশীল প্রক্রিয়া। পুঞ্জক্ষয় কাকে বলবো? পুঞ্জক্ষয় বলতে মাধ্যাকর্ষণ শক্তির টানে সেই যে ক্ষয়ীভূত পদার্থগুলি, সেই ক্ষয়ীভূত পদার্থগুলি যখন ঢাল বেয়ে নিচে নেমে আসে, তখন তাকে বলা হয় পুঞ্জক্ষয়। তাহলে আবহবিকার, ক্ষয়ীভবন, পুঞ্জক্ষয় এই তিনটি পদ্ধতিতে যখন শিলাস্তর উন্মুক্ত বা আলগা হয়ে যায়, তাকে বলা হচ্ছে নগ্নিভবন। তাহলে এই অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি নিশ্চয়ই তোমাদের বোঝা গেল। আজ এখানেই শেষ করছি, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।